খুশি, ভীষণ ভীষণ খুশি। মনের বসন্ত এলো এলো, বনের বসন্ত এলো, মনের বসন্ত এলো এলো, বনের বসন্ত এলো। কানে কানে কার সারা পাইব, আমি আর আমাতে যে নাই গো। কানে কানে কার সারা পাইব, আমি আর আমাতে যে নাই গো। জীবনে বসন্ত এলো এলো, মনের বসন্ত এলো, মনের বসন্ত এলো এলো, মনের বসন্ত এলো। ঝড় নারী কালো তাল তুলি যে, সাগরের পথে আমি দুলি যে। ঝড় নারী কালো তাল তুলি যে, সাগরের পথে আমি দুলি যে। খুশি ভরা পিয়ালে মেলা বই যায়, জীবনে বসন্ত এলো এলো, মনের বসন্ত এলো, মনের বসন্ত এলো এলো, মনের বসন্ত এলো, মনের বসন্ত এলো এলো, মনের বসন্ত এলো। আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি। আমার আর চন্দনদার ভালোবাসাকে আমার বাবা এত সহজে মেনে নেবে আমি কিছুতেই ভাবতে পারিনি। কারণ চন্দনদাকে ভুলে অন্য কাউকে বিয়ে করা যেমন আমার ছিল মৃত্যুর সামিল, তেমন চন্দনদাকে ভুলে আমি যে মরেই যেতাম। তাই তো আমার কথা বুঝতে পেরে বাবা একদিন দাদাকে বলছে, আমার কথা শোনো বাবা। কোনো কথা আমি শুনতে চাই না। আগামী 1 মাসের মধ্যেই আমি ওই চেতনার বিয়ের কাজটা শেষ করতে চাই। আর ছেলে আমার এক বাল্যবন্ধুর ছেলে, ইঞ্জিনিয়ার। আমি বলছিলাম কি বাবা, এই ব্যাপারে চেতনা একবার মতামত নিলে ভালো হতো না বাবা? কেন, চেতনা কি এ বিয়েতে আপত্তি করতে পারে? আপত্তি করবে কিনা জানি না বাবা, তবে এইটুকু জানি চেতনা একজনকে ভালোবাসে বাবা। কি বললে? দুঃখ করো না বাবা, দুঃখ করো না। তোমার ইচ্ছার বিরুদ্ধে চেতনা হয়তো তোমার পছন্দ করার পাত্রকে বিয়ে করতে রাজি হবে, কিন্তু পরে সে কতখানি সুখী হবে তা আমি বলতে পারছি না বাবা। তাই বলছিলাম বাবা। বেশ, থাক বিবেক থাক। চেতনার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। শুধু চেতনা কেন, আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা কেউই খুব ভুল কাজে যাবে না। তাই আমি চেতনার ইচ্ছাকেই মেনে নিলাম। কিন্তু বিবেক, ওই ছেলেটা কে? ছেলেটা? হ্যাঁ, ছেলেটা হলো তোমার এক প্রিয় ছাত্র বাবা, আর আমার খুব কাছের বন্ধু। নাম তার চন্দন বাবা। চন্দন? হ্যাঁ বাবা। আরে সে তো বেকার। আর বেশি দিন বেকার থাকবেন বাবা। ও টিভিতে গান গাওয়ার সুযোগ পেয়েছে, ও মস্ত বড় শিল্পী হবে বাবা, মস্ত বড় শিল্পী। ঠিক আছে, আমি ওদের স্বীকৃতি দিলাম, কিন্তু বিয়েটা হবে ওই চন্দন শিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়ার পর। আমার চন্দনদা খুব শীঘ্রই ওই শিল্পের স্বীকৃতি পাবে। তুমি তো বলো বাবা, ওই প্রতিভা হলো ছাই চাপা আগুন। তাই তো সময় হলে ওই দিকে দিকে একদিন না একদিন ছড়িয়ে পড়বে। না চেতনা না, আমার প্রতিভার আগুন আর দুর্ভাগ্যের ছাইয়ের তলায় চাপা পড়ে নিভে গেছে। আমার বুকে যে আগুন জ্বলছে, হতাশা, বঞ্চনা, প্রতারণার আগুন। কি বলছো তুমি? আর সেই আগুনের রাত তোমার যাতে তোমার দেহে না লাগে, তাই আজ আমি তোমার কাছে ছুটি নিতে এসেছি। ছুটি? কি পাগলের মতো যা তা বলছো তুমি? আমি মানে তুমি তো একটা সাধারণ বেকারকে ভালোবাসোনি। তুমি একজন শিল্পীকে ভালোবাসতে চেয়েছো, আর সেই শিল্পীর শিল্প সত্তা যদি না থাকে তুমি কি তাকে ভালোবাসবে চেতনা? কেন বাসবো না চন্দনদা? আমি শুধুমাত্র তোমার প্রতিভাটাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি সত্যিকারের একটা মানুষকে। আর যাকে আমি ভালোবেসেছি তার সুখ আর সাফল্যটা নেওয়া যেমন আমার জীবনের একটা প্রাপ্য, আর তেমনি ভাগ করে নিতে চাই তার সুখ, দুঃখ, হতাশা আর যন্ত্রণা।
হ্যাঁ হ্যাঁ পারছি চন্দনদা না, হ্যাঁ। পারছি না চেতনা, পারছি না। আমার আমার সাহসটাই যে হারিয়ে গেছে। এই চন্দনদা, না 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 না, হারায়নি চন্দনদা, হারায়নি। কারণ কারণ তোমার ওই পথ সাফল্যের পথ পায়নি বলেই তো অন্তরে গুমড়ে গুমড়ে কাঁদছে। হ্যাঁ, আমি যদি সত্যি তোমাকে ভালোবাসে থাকি, আমার প্রেরণা যদি সত্যি হয়, তাহলে তুমি একদিন না একদিন স্বীকৃতি পাবেই পাবে। নাও শুরু করো চন্দনদা, তুমি শুরু করো। হ্যাঁ, আমি তোমার পাশে আছি, আমি তোমার প্রেরণাদাত্রী, আমি সব সময় তোমার পাশে পাশে থাকতে চাই। আর তোমার মনের সাহস যুগি আমি তোমাকে বলবো, দু চোখে আমার অশ্রু তোমার, আমার যা কিছু ছিল সবই তো তোমার, দু চোখে তোমার হাসিটুকু দে, যা কিছু ছিল সবই তোমার। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন নিলে আর মন দিলে, আমি তো তোমার চিরদিনে হাসব না সাথী। একটি শিখর ছিল যা যাব, তারপর সেটি মিল তার ঘর। একটি শিখর ছিল যা যাব, তারপর সেটি মিল তার ঘর। যেদিন থেকে সেদিন তুমি, সেদিন থেকে যেদিন মন নিলে আর মন দিলে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। আমি তো তোমার। লে থালা, এই যে দেখছি মেম সাহেব প্রেম করছে, আমি বলবো দিদি মনে হয় বলতে নেই। আমি বলো মেম সাহেবকে দেখেই ফেলি। মেম সাহেব, ও মেম সাহেব, গেছি। কিন্তু এতগুলো বই নিয়ে এসেছো কেন? কি করবো বলুন, ওই বইয়ের ব্যাগ নিয়ে আমি রাস্তায় আসছিলাম, তখন ওই লোকে বললো, ওই তুই কি পেলাই মালি স্কুলের বাচ্চা নাকি, পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছিস? আমি যেন লজ্জায় ব্যাগটা ফেলে দিয়ে বইগুলো বগল দাবা করে নিয়ে চলছে। তা ঠিকই করেছো। তা এইভাবে কলমটা তুমি মুখে পুরে রেখেছো কেন? এই যে হাত খালি নেই, এই তুই কি করলে? বলে গেল। হ্যাঁ, শুধু আমার নতুন ছাত্র নয়, ও আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাকসেস হবেই, আর এই ছেলেটা পাবে তার নতুন জীবন। আজ আসি, গুড বাই। চন্দনদা, মেম সাহেব, আমি বলছিলাম কি, কি? এই যে ছেলেটা চলে গেল, এ কি আপনার পুলানো ছাত্র? স্টপ ইট। অন অধিকার প্রশ্ন করো না। এ মা, এ কি কথা? স্যার বলেন শুধু পুঁথিগত বিদ্যা আসল বিদ্যা নয়, চারিদিকে যা কিছু দেখবে সব কিছু শিখতে চেষ্টা করবে। তা আমি এখন যেটা দেখলাম সেটা আমায় শিখিয়ে দেবে মেম সাহেব। স্টপ ইট। এইভাবে কিন্তু সময় নষ্ট করলে তোমার কিন্তু কিছুতেই পড়াশোনা হবে না। বলো কি কি বই নিয়ে এসেছো? থাপ বই এনেছি, থাপ বই।
বর্ণ পরিচয়, ধালাপাত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব বই এনেছি। এই বয়সে বর্ণ পরিচয় বা ধারাপাত? হ্যাঁ ম্যাডাম, জীবনের বর্ণ পরিচয় না শিখলে জীবনে যে কিছুই শিক্ষা হবে না। সাফল্যের ধারাপাত না জানলে জীবন খাতা যে হিসেবটা ফাঁকা হয়ে যাবে গো ম্যাম সাহেব, ফাঁকা। কি বলে তুমি? অতীতের ইতিহাস, ভবিষ্যতের ভূগোল আর বর্তমানের বিজ্ঞান না জানলে আমার জীবনটাই যে ধন্য হয়ে যাবে গো ম্যাম সাহেব, শূন্য। কি বললে? কি বললে তুমি? ছেলেটা সত্যি বোকা নাকি আমি কিছু বুঝতে পারছি না। লোকে বলে আমি নাকি বুড়ো খোকা। আসলে তুমি একটা হেঁচড়ে পাকা। দাদাও কি বই নিয়ে এসেছো সেটা নিয়ে এসে দাও। পড়তে আমার ভাল লাগে না ম্যাম সাহেব, ওই ওই অঙ্ক বই খুললে আমার বড় ভয় লাগে। কি বলে তুমি? ইংরেজি বই দেখলে আমার তো ঘুম পায়, আর ওই ইতিহাস, ভূগোল, বিজ্ঞান দেখলে মনে হয় ওরা আমার শত্রুর আমার জীবন থেকে অনেকগুলো বছর যেন কেটে নিয়ে চলে গেছে। ওটা তোমার মনের ভুল ধারণা, কারণ প্রত্যেকটা সাবজেক্টকে ওই শত্রু ভেবে ওই দূরে সরিয়ে না দিয়ে বন্ধু ভাবে তুমি যদি ওই বইগুলোকে কাছে টেনে নাও, দেখবে ওই বইগুলো ওই তোমার জ্ঞানের ভান্ডার পূর্ণ করে দিয়েছে। আর ভালোবেসে যে কোনো জিনিসকে আপন করে নিলে তার প্রতিদান একদিন তুমি পাবেই পাবে। আমি যদি আপনাকে বন্ধু হিসেবে আদর করে কাছে টেনে নেই তাহলে আমি কি পাবো ম্যাম সাহেব? বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও বলছি। আমি কি কোনো ভুল করলাম ম্যাম না সাহেব? না, তুমি ভুল করনি, ভুল করেছি আমি। কারণ আমার একটা কথা মনে রাখা উচিত ছিল, ওই আতর দানিতে আতরে শোভা পায়, গোবর নয় গোবর। ঠিক বলেছেন ম্যাম সাহেব, আপনি ঠিক বলেছেন। গোবরে পদ্ম ফুল ফোটানোর আশা দিয়ে আমার এখানে আসাটাই ভুল হয়ে গেছে ম্যাম সাহেব, ভুল হয়ে গেছে। আমার মধ্যে কাহাবা গোবা নিয়ে বোকা মূর্খ ছেলে কখনো আপনাদের মতো ভালো মানুষের সঙ্গে মিশতে পারে না ম্যাম সাহেব, কখনো ভালোবাসতে পারে না। পাগলু, তাই আপনি আমাকে মানুষ করার যে দায়িত্ব নিয়েছিলেন সে দায়িত্ব থেকে আমি আপনাকে মুক্তি দিয়ে দিলাম ম্যাম সাহেব, মুক্তি দিয়ে দিলাম ম্যাম সাহেব, মুক্তি দিয়ে দিলাম। দাঁড়াও দাঁড়াও পাগলু, এত সহজে আমি কিছুতেই হেরে যেতে পারবো না। আমি যে কোনো মূল্যের বিনিময়ে আমি আমার দায়িত্ব পালন করতে প্রস্তুত। ম্যাম সাহেব, না না না, আপনি নয় পাগলু, আপনি নয়, এবার থেকে শুধু তুমি তুমি। কারণ শিক্ষার মান তোমার থেকে আমার বেশি হলেও তাই আমি আমার যথার্থ শিক্ষা দীক্ষা আমি তোমাকে দান করলাম পাগলু। ম্যাম সাহেব, না না পাগলু, না, মেম সাহেব নয়, বলো বলো বন্ধু। বন্ধু, মন্দ কিছু শোনো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু দেব না কখনো, এই হোক জীবনের গান। মন্দ কিছু শোনো না, মন্দ কিছু দেব না, মন্দ কিছু বলো না কখনো, এই হোক জীবনের গান। মনে রেখো চিরতরে, মন্দ কিছু বলো না, মন্দ কিছু দেব না, মন্দ কিছু বলো না।
ছেলেটা সত্যি সত্যি বোকা নাকি আমি কিছুই বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। লোকটা এই ব্রিফকেসটা ছেড়ে পালিয়ে গেল। ওই ওই পুলিশের তাড়া খেয়ে লোকটা ব্রিফকেসটা ছেড়ে পালিয়ে গেল। লোকটা কোনো দুষ্কৃতী হতে পারে, কিন্তু আমি এই ব্রিফকেসটা নিয়ে এখন কি করি? আগে আগে দেখি এই ব্রিফকেসটার মধ্যে হ্যান্ডস আপ! মাদক দ্রব্য পাচার করার অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট? এ কি বলছেন স্যার? আপনি যাকে তাড়া করছিলেন ও তো এটা ছেড়ে পালিয়ে গেছে, আর আমি এই ব্রিফকেসটা আপনার কাছে পৌঁছতে এনেছিস নাটকবাজি করে পুলিশের চোখে ধুলো দেবে। চল সোয়ারে বাচ্চা, থানায় চল। আমি কি দেখছি? বিবেকের হাতে আইনের শৃঙ্খল। কি হয়েছে, কি হয়েছে বিবেক? মিথ্যের কষাঘাতে তোমার বিবেক আজ জর্জরিত বাবা। তাই তো অন্যের মিথ্যা পরোয়ানা মাথায় নিয়ে তোমার বিবেক আর বিবেকহীন হয়ে অন্ধকারে তলিয়ে যেতে চলবে। না না রে বিবেক না, তুই হারিয়ে গেলে আদর্শ মাস্টার যে হারিয়ে যাবে রে বাবা। সততার মানবতার পূজারী আদর্শ মাস্টারের সমস্ত স্বপ্ন যে মুখ উপড়ে পড়বে রে বাবা। অফিসার, অফিসার ভুল বুঝে আপনি কাকে অ্যারেস্ট করেছেন? ভুল আমি করিনি, বরং অধিক সে অন্ধ হয়ে আপনার ছেলেকে আপনি চিনতে ভুল করেছেন। এই দেখুন, মাল সমেত হাতে রাতে ধরা পড়েছে। মিথ্যে, মিথ্যে বাবা, মিথ্যে, মিথ্যে, মিথ্যে বাবা, মিথ্যে। আমি তো তোমারই ছেলে বাবা, তুমি তো ভালো করে চেনো বাবা। তুমি বলো না বাবা, তুমি বলো আমি এসব কি করতে পারি বাবা? বলো না বাবা। বেকারত্বের জ্বালা যদি সহ্য না করতে পারবি তো আত্মহত্যা করে মরলি না কেন রে হতভাগা? তাহলে তো হাজার দুঃখ পেলেও আমাকে তো এত অসম্মানে পড়তে হতো না। একজন শিক্ষকের ছেলে স্মাগলার বলে বিদ্রুপ কেউ করতে পারতো না। বাবা, তুমিও আমায় ভুল বুঝলে বাবা। তুমি নিজের রক্তকেও তুমি চিনতে পারলে না বাবা। চিনেছি আমার রক্তকে আমি ঠিক চিনেছি। তাই তো এই রক্তকে আমার ঘৃণা হচ্ছে। বাবা, অফিসার আপনি ওকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান, আমি আর ওকে সহ্য করতে পারছি না। নিয়ে যান, নিয়ে হাবিলদার অ্যারেস্ট হিম। মিছে গান শুনিয়ে তুই দিন কাটালি, ভোর স্বপ্নে ভরিয়ে গেলি। মিছে গান শুনিয়ে তুই দিন কাটালি, ভোর স্বপ্নে ভরিয়ে গেলি। সাধের ঘর দিলি ভুলে, সজন বলে কেউ রইল না, সজন বলে কেউ রইল না। বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে নে, কুলায় থাকা তোর শৈল না, কুলায় থাকা তোর শৈল না।
বিবেক খুন হয়েছে, সততা মানবতা আত্মহত্যা করেছে, আর স্বার্থ বেশি শয়তানের দল মনুষ্যত্বের টুটি টিপে ধরেছে। ওগো ওগো আমার বাংলার মা মাটি মানুষের দল, তোমরা লজ্জায় চোখ ঢাকো, আর শয়তানের দল তোমরা উল্লাসে অট্টহাসি আসো, অট্টহাসি। কে কে ওখানে হাসছে? কে? কি আবার আবার তুমি ঘরের মধ্যে ঢুকে পাগলামি করছো? ওগো ওগো, কে কোথায় আছো? এই পাগলাটা! খবরদার, পাগল বললে তোকে আমি গলা চিপে একেবারে। না গো না, তোমায় আমি খুন করবো না। যে অনেক আগে মরমে মরে আছে তাকে মেরে কি লাভ গো? তাকে মেরে কি লাভ? মরমে মরে আছো মানে? তুমি? আমি তো আর খুনি নই গো যে টুক করে আমি খুনটা করে ফেলবো। আমি তো রিপোর্টার গো, রিপোর্টার। রিপোর্টার? হ্যাঁ রিপোর্টার। তুমি যখন খুন হবে তখন তার রিপোর্ট আমি সাজাবো গো, তার রিপোর্ট আমি সাজাবো। আমি খুন হবো মানে? কে কে আমাকে খুন করবে? ওই যে তোমার স্বামী। কি যাতা কথা বলছো? আমার স্বামী তো 12 বছর আগে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে। 12 বছর মানে এক যুগ পরে যখন তোমার স্বামী ফিরে আসেনি তখন সে তো মৃত। আর একটা মৃত মানুষের স্মৃতি আঁকড়ে ধরে রাখতে তোমার লজ্জা করছে না? খুলে ফেলো, খুলে ফেলো তোমার হাতের নোয়া, খুলে ফেলো, খুলে ফেলো তোমার হাতের শাখা, মুছে ফেলো তোমার স্মৃতির সিঁদুর। আমার বিশ্বাস আজও আজ আমার স্বামী বেঁচে আছে। কিন্তু বিশ্বাস তো তোমার মরে গেছে। স্বামীর জন্য পেতে রাখা সোহাগ আর ভালোবাসা বিলোতে বিলোতে আচ্ছা তুমি বড় নিশ্চয় রিক্ত হয়ে বসে আছো। এখন তোমার স্বামী যদি ফিরে আসে তাকে তুমি কতটুকু কি দিতে পারবে গো? আমি তাকে সবটুকু দিতে পারবো। তার প্রতি বিশ্বাস আমার আজও জমা হয়ে আছে, আজও শেষ হয়ে যায়নি। তার জন্য জমি রাখা সেই ভালোবাসা। ওই শয়তানটা আমার শরীরটা নিয়ে খেলা করলো, আমার মন সে খেলায় কোনোদিনও কি আবেগের বসে আমি কার কাছে কি কথা বলছি? ফাঁস হয়ে গেছে। কে ফাঁস হয়ে গেছে? ভাবের ঘরে শীত কাটা গল্পটা আজ ফাঁস হয়ে গেছে। এবার আমি আর একটা নতুন রিপোর্ট সাজাবো। বিশ্বাসকে খুন করা রিপোর্ট, ভালোবাসাকে খুন করা রিপোর্ট, আর সম্পর্কটাকে খুন করার রিপোর্ট। আবার তুই এখানে এসেছিস? আজ তোকে আমি একেবারে খুন করে ফেলবো। আর তোমরা আমাকে বেরো না। চাবুকের গায়ে আমার সারা শরীরটা আমার দাও দাও করে চলে যাচ্ছে। ওগো ওগো, তোমরা কে কোথায় আছো? এই দস্যু রত্নাকরের হাত থেকে আমাকে রক্ষা করো, রক্ষা করো। মারবে না জামাইবাবু, মারবেন না ওকে, আপনি মারবেন না, ও যে মরে যাবে। মরে যা, মরে গেল তো তাতে তোমার এত দরদ উঠলে উঠে গেল। ওঠো ওঠো আগন্তুক, ওঠো। আর তুমি এখানে আসবো। যেটা খুঁজতে গিয়ে আমার জীবনের 12টা বছর কেটে গেছে তার সন্ধান যে আমি এখানেই পেয়ে গেছি গো, এখানেই পেয়ে গেছি। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো মহা শ্মশানে চিতা তোর জাল বই। দাঁড়াও
শান্ত দাঁড়াও, সত্যি করে বলে যাও কি পেয়েছো তুমি এখানে, আর কাকে পেয়েছো, কাকে? তোমাকে জামাই বাবু, তোমাকে পেয়েছে গঙ্গা, তোমাকে। আজকাল আবার ওই পাগলাটার সঙ্গে প্রেম টেম হচ্ছে নাকি? ছি, ছি জামাই বাবু, ছি ছি। পাগলেরা কেউ কারোর নয়। কিন্তু আমি আছি জামাই বাবু, আমি আছি। একটা কথা মনে রাখবেন, ওই মানুষের পাশে মানুষই আছে, আর আছে স্বয়ং ভগবান। কথাটা আপনি মাথায় রাখবেন। বলে গেল ভগবান। আমি তো তোর ভগবান রে, আমি তোর ভগবান হয়ে তোকে আমি এতদিন বাঁচিয়ে রেখেছিলাম। তোর যৌবন তরঙ্গ যতদিন আমাকে ভাসিয়ে রাখতে পারবে, ততদিন তোমার জীবন নদীর স্রোতাধিক ধিক করে পাইবে। আর যেদিন তোমার ওই যৌবনে ভাটা পড়ে যাবে, সেদিন তোমাকে ওই তোমার ওই দিদির মতো মায়ের ভোগে চলে যেতে হবে। জলে থাকে কুমে, বনে থাকে বা, এটাই তোদের বা। আমি শালা বিষাক্ত করোনা পাইনা। দেব না, কিছুতেই আমার মান সম্মান ইজ্জতকে আমি কিছুতেই বলে হতে দেব না। তার আগে আমি সুসাইড করে মরবো। এত সহজে তোমায় কটা অনুরাধা বোসকে মারবেন স্যার? আমাকে মেরে পেলেও এদেশে হাজার হাজার অনুরাধা বোস জন্মাবে। তাদের নজর এড়িয়ে তুমিও আর বেশি দিন বাঁচতে পারবে না মিস্টার টাইগার। আরে হাজার হাজার কেন, শালা লাখ লাখ অনুরাধা বোস এলেও আমার ছায়াটা পর্যন্ত বাড়াতে পারবে না। মিস্টার টাইগার, টাইগার টাইগার আমি হিংস্র, আমি ভয়ঙ্কর। শালা আমাকে কেউ কখনো শেষ করতে পারবে তোমার মতো দেরির মতো। মারো, যত খুশি আমাকে মারো। আমি জানি মেরে মেরে তুমি আমাকে উত্তেজিত করে দিও না। তুমি যত উত্তেজিত হবে তোমার ভয়ঙ্কর রোগটা ততই আরো বাড়বে। ঠিক ঠিক বলেছ রাধা বোস, ওই ভয়ঙ্কর রোগটা আমাকে আস্তে আস্তে করে পঙ্গু করে দেয়। ওই ভয়ঙ্কর রোগটা যখন আসে আমার শিরা উপর শিরাগুলো আস্তে আস্তে কুচকুচায়। তাই তো আমি সঙ্গে এই ইঞ্জেকশনটা সবসময় রাখি। এই ইঞ্জেকশনের করে আমার ওই ভয়ঙ্কর রোগটা আস্তে আস্তে করে ভালো হয়ে যায়। অনুরাধা বোস, একই তুমি ওই ইঞ্জেকশনটা নিয়ে আমার দিকে এগিয়ে আসছো কেন? আমার দিকে এগিয়ে আসো না, আমার দিকে এগিয়ে আসো বলছি, আমার দিকে এগিয়ে আসো না। আর এই ইঞ্জেকশনটা তোমার উপরের প্রয়োগ করে গুণাগুণটা পরীক্ষা করবো। যেমন করে আমার এই ইঞ্জেকশনটা আমার এই ভয়ঙ্কর রোগ থেকে আমাকে মুক্তি দেয়, ঠিক তেমনি করে এই ইঞ্জেকশনটা কারোর দেহে প্রবেশ করলে সেও আস্তে আস্তে করে ওই রোগটা ভঙ্গু হয়ে যায়। আমি ইঞ্জেকশনটা তোমার উপর প্রয়োগ করবো। রাধা আমার এত বড় সর্বনাশ করবে না। আপনি যা বলবেন
বলবেন আমি তাই করব। আমার এত বড় সর্বনাশ করবেন না। তাহলে আমি এখন তোমাকে দুটো প্রস্তাব দিচ্ছি। যদি তুমি অনুরাধা বোস হয়ে বেঁচে থাকতে চাও তাহলে তুমি পাবে ইনজেকশন। না, আর যদি তুমি আমার কথা মতো দিলরুবা হয়ে বেঁচে থাকতে চাও স্যার তাহলে তোমাকে তুলে নিতে হবে এই সোডা সামথিং ওয়াইল্ড। না, বলো বলো অনুরাধা বোস, তুমি কি চাও? আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। চাইতে তোমায় হবে অনুরাধা বোস। বলো তুমি কি চাও? আমি জানি না। ওই অনুরাধা বোসের মতো ভঙ্গুময় জীবন নাকি দিলের উপর বিলাস বহুল জীবন? বলো 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 অনুরাধা বোস কি চাও? আমি কিচ্ছু চাই না, কিচ্ছু। চাইতেই হবে অনুরাধা বোস। আমি জানি তুমি কখনো ওই অনুরাধা বোস হয়ে ভঙ্গুময় জীবন যাপন করবে না। তুমি দিলরুবা হয়ে আবার মেহমানদের করবে এইভাবে দিলের ট্রিটমেন্ট। কি আমার গলাটা জ্বলে যাচ্ছে স্যার, আমার বুকটা ভীষণ জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। চলবে অনুরাধা বোস চলবে। কেমন করে? যেমন করে প্রদীপ নেভার আগে কেমন করে নিবে স্যার? কেমন করে নিবে? তোমার ওই জীবন প্রদীপ তপ করে চলে পুরে নেবে যাবে। কেমন করে নিবে যাবে? এই অনুরাধা বোসের হৃদয়টা যে এখনো বেঁচে আছে, তাই তো এই বুকে এত জ্বালা। তার বিবেক মনুষ্যত্ব চবল মারছে, চবল। অনুরাধা না, অনুরাধা বোস মরে গেছে। তাই তো হতভাগিনী অনুরাধা বোসকে আমি বিদায় দিয়ে আজ আমি সত্যি সত্যি দিলরুবা হয়ে গেলাম, দিলরুবা। হাই হাম खुशी हजार सही गम जुदा नहीं होता, गरीब कितने भी पी ले निशा नहीं होता।
অফিসার অনুরাধা বোস, তুমি কাজ করে দিয়ে ঘুঘু ধরা ফান দিয়ে কেবল ঘুঘুই ধরা যায় বাঘ, টাইগারকে কখনো ধরা যায় না। তোমার মতো আমার মতো টাইগারকে ধরতে হলে তোমার মতো সিআইডি অফিসারকে তিনবার জন্ম হয়ে আসতে হবে। তিনবার নয় বস, একবার চেষ্টাতে এই শিকারকে ছেকে তুলেছি। কি আপনারা পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে এখানে কেন আনা হয়েছে? এই প্রশ্নটাই তোমার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই তো ইয়ং ম্যান। আসলে পুলিশের দ্বারা খেয়ে কোনো এক স্মাগলিং এর মাল ফেলে ছুটে যাওয়াই যুবকের ঘটনা ছিল তোমার মতো শিকার ধরবার ফাঁদ। আর সেই ফাঁদে পড়ে তুমি আটকে গেছো। আর তেমনি নকল পুলিশ সেজে আমি তোমাকে অ্যারেস্ট করে তুলে এনেছি আমাদের দলে ভেড়ানোর জন্য। তার মানে আমার জীবনে যা ঘটে গেল সব মিথ্যে, আর তোমাদের জন্য আমার আর আমার বাবার মধ্যে সম্পর্কটা ছিন্ন হয়ে গেল শয়তান। আর আপনি বাকে আমি টাইগার, আমি টাইগার। তোমার মতো যুবকেরা যারা বেকারত্বের জ্বালায় দিন জর্জরিত, তাদের জন্য সুখ ও সৌভাগ্যের লক্ষ্যে পৌঁছে দেওয়াই এই টাইগারের একমাত্র লক্ষ্য। আর বিনিময় বস তোমাকে যা বলবে তাই করতে হবে। কি করতে হবে আমাকে? তোমাকে প্রথম তোমার বিবেকটাকে চিরতরে মনুষ্যত্বকে চিরতরে মুছে ফেলতে হবে। সততা, মানবিকতাকে উপায়ে মারি তোমাকে সাজতে হবে অন্ধকার জগতের ডন সেজে। প্রয়োজনে তোমাকে করতে হবে স্মাগলিং, চোরাচালান কিংবা খুন। আদর্শবান শিক্ষকের কড়া বেকার যুবক আমার নাম বিবেক, কাজে বেকারত্বের জ্বালা মুখে নিয়ে আমি না খেয়ে মরবো, তবু আমি বিবেক মনুষ্যত্বের কোনোদিন অপবিত্র করতে দেব না। দিও না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও বিবেক। তার মানে টাইগারের শিকার যদি তার মনোমত হয় তাহলে তাকে এসে পৌঁছে দেয় সুখ ও সৌভাগ্যের লক্ষ্যে। আর শিকার যদি অবাধ্য অযোগ্য হয় তবে তার স্থান হয় মৃত্যুর ঠিকানায়। দাঁড়ান স্যার, দাঁড়ান। আপনার ওই শিকারের প্রাণটা শিকার করার আগে তো ওর দিলটা আমাকে শিকার করে নিতে দিন। আপনি এখন যান স্যার, আপনার এই অবাধ্য শিকারটাকে মানাবার দায়িত্বটা আমি নিয়ে নিলাম। ওকে দিলরুবা, ওকে। আজ তোমাদের দুজনের কঠিন পরীক্ষা, আর এই কঠিন পরীক্ষায় যে জিততে পারবে তার ইনামটা হবে বহুত কিমতি, আর যে পরাজিত হবে তার ঠিকানা হবে মৃত্যুর দুনিয়ায়। তুমি ভাগ্যবান গুরু, তোমার জায়গায় যদি আমি হতাম একেবারে ধন্য হয়ে যেতাম। আর তোমার জায়গায় যদি আমি হতাম কোনোদিন লজ্জায় অপমানে আমি কোনোদিন মরেই যেতাম। মরার শখ, তাহলে এসো না
না গো বাবু, এসো না। এই দিলরূপা দিলের সাগরে এসে তুমি হাবুডুবুকে মরবে, আসো মরবে। हतवानु रानी चेहरा काले दिल पे रंग सुनहरा, तेरी जवानी तबा रे तबा दिलरुबा। তুমি কি ভেবেছো? আমার চরিত্রের খোলসটা এতই ঠুনকো যে তোমার মতো চরিত্রহীন মেয়ে সামান্য ঠক্কর লেগেতে আমার ভেঙে চুরমার হয়ে যাবে আমি বলবো। তবু আমার বিবেক আর মনুষ্যত্বের কোনোদিন অপমৃত্যু করতে দেব না। দাঁড়ান দাঁড়ান বিবেক বাবু, দাঁড়ান। আমি কোন নষ্টা মেয়ে নয় যে আমি আপনার চরিত্রকে নষ্ট করে দেব। তাহলে তুমি কে? দেওয়ালেরও কান আছে, আপনি আমার কাছে আসুন, আমি কানে কানে বলছি। তার মানে আপনি? আর আপনি নয়, তুমি। হ্যাঁ, আজ আমরা দুজন দুজনের প্রয়োজনে বন্ধু, তাইতে বলছি আজ থেকে আসো, এসো, আমরা দুজন হাতে হাত মিলিয়ে ওদের সঙ্গে করে যাব সুনিপুণ অভিনয়। ওদের ধ্বংসযজ্ঞে আমরা জ্বালাবো ধ্বংসযজ্ঞের আগুন। কিছু ভালো লাগছে না, আমি এখন কি করব? আমার এই অন্তরের ব্যথা, আমার এই মনের ব্যথা আমি কাকে জানাবো? না না, আমি আমার দাদার সামনে গিয়ে এই মুখ নিয়ে আমি কিছুতেই দাঁড়াতে পারবো না। আমি এখান থেকে পালিয়ে যাব, আমি উজ্জ্বলদার কাছে যাব। তাকে কি আমি বলবো, উজ্জ্বলদা তুমি আমাকে বিয়ে করে নাও উজ্জ্বলদা, নইলে সমাজে আমি সমাজে আমি মুখ দেখাতে পারবো না। আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব। না না, আমি এখনই এখান থেকে আমি পালিয়ে যাব। আমি তোমার সঙ্গে মেলামেশা করতে গিয়ে আমি তোমার মা হতে চলেছি। আমার কি হলো? তুমি কি করলে? হঠাৎ এই কথাটা শুনে তুমি দূরে সরে গেলে কেন? তো না না না, মানে আমার ছোটদা জানে? আরে জেনে গেছে কি? চন্দন তো অলরেডি জেনে গেছে এবং মদও দিয়েছেন। কি দাদা মদ দিয়েছে? নিজের পায়ে দাঁড়াবে তারপর বিয়ে। না চন্দন না,
আমি কিছুতে আমি এখানে থাকবো না। আমি এখনই এখান থেকে চলে যাব। আমার এই মুখ আমি আর কাউকে দেখাতে চাই না। চামেলি, আমার বন্ধুরা এক কলকাতায় নার্সিংহোম আছে, ওখানে নিয়ে গিয়ে তোমার পেটের বাচ্চাটাকে নষ্ট করে দিতে চাই চামেলি। না না না, এ কখনো সম্ভব নয়। কোনো মেয়ে কি চায় তার প্রথম বাচ্চাকে নষ্ট করে দিতে? কিন্তু তা না, আমি বলছিলাম কি আপাতত বাচ্চাটাকে নষ্ট করে দিলে না 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 উচ্চন্দা, না এমন কাজ তুমি করো না, আমার ভীষণ ভয় করছে। আরে জানি চামেলি তোমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার কি কম কষ্ট হচ্ছে বলো? বাবা হতে গিয়েও আমি বাবা হতে পারলাম না চামেলি। তাই বলছিলাম কি, ওখানে আমার বন্ধুর এক নার্সিংহোম আছে কলকাতায়, ওখানে নিয়ে গিয়ে আমি কাজটা সেরে ফেলবো। বেশ, আমি রাজি উজ্জ্বলদা, আমি রাজি। কিন্তু কোনো মেয়ে তার প্রথম সন্তানকে কি নষ্ট করতে চায়? কিন্তু এমনই দুর্ভাগ্য আমার, এমন জঘন্য কাজ আমাকে করতে হবে। চলো উজ্জ্বলদা, চলো, তুমি আমাকে নিয়ে চলো। চামেলি তুমি এখন যাও, রেডি হও, তোমাকে এক্ষুনি আমি কলকাতা নিয়ে যাচ্ছি। যাও। বেশ, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। পাগলি রে, মানুষ চিনলি না। তোমাকে আমি কলকাতা নিয়ে যাবো ঠিকই, কিন্তু নার্সিংহোম নয়, আমার বসের ডেরায়। আর আমার বসের কমোডর পোস্ট হবে, আমার বসের কমোডর পোস্ট হবে তোমার নিউ অ্যাপয়েন্টমেন্ট। শালা চুচ্চ, আমার বোনের ঘরে সিল কেটে মাল চুরি করে পালিয়ে গেছে। ব্যাপারটাতে হাতে নাতে ধরবো বলে অনেক আগে থেকে আমি ঘরের মধ্যে লুকিয়ে বিছানায় উঠলেই না আমি সিটি মেরে লোক ডাকতাম। কিন্তু এই যে লোক হাসাহাসি হয়ে গেল মাইরি কাণ্ড। ওরে বাবা রে, কি করি এখন আমি? ও হরি, তুমি আমায় বলো আমি কি করে কথা বলবো? বাবা রে, চামেলি ও, আমি চামেলি, কোথায় কোথায় গেলে রে হতভাগী? তোর বড় দাদার কথাটা একবার মনে পড়লো না রে বউ? একটিবার তোর মনে হলো না তোর দাদাটা কেমন করে বাঁচবে? ফিরে আয় বোন। যেমন করে আমি বেঁচে আছি দাদা, তেমন করে আমার ক্ষত বিক্ষত মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আমি বেঁচে আছি যেমন দাদা, তুমিও তেমন করে বাঁচবে দাদা। একই চন্দন, তোর পা দুটো টলছে কেন? আমার জীবনটা যে টলমল হয়ে গেছে দাদা। তোর চোখ দুটো কেন রক্তের মতো লাল হয়েছে? আমার দু চোখের স্বপ্নটা যে আজ রক্তাক্ত হয়ে গেছে দাদা। তুই কি খেয়েছিস হতভাগা? মদ? চন্দন, তোর এত সাহস! তুই কেনা আমার সামনে মদ খেয়ে এসেছিস? হ্যাঁ গো দাদা, আমি মদ খেয়ে এসেছি। তোমার চন্দনের সততার সুগন্ধ আজ ব্যর্থতার আকাশে ম্লান হয়ে গেছে। তার ভালোবাসা আজ প্রতারণার তকমা লাগিয়ে
আমার জীবন থেকে ছুটি নিয়ে গেছে। আর সেই জন্যই তো আর সেই ব্যর্থতার জ্বালা জুড়াতে আজ আমি মদ খেয়েছি দাদা, আজ আমি মদ তুই তুই কি বলছিস চন্দন? তুই কি বলছিস? তার মানে চেতনা তোকে আঘাত দিয়ে তাড়িয়ে দিয়েছে? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আজ আমি চেতনার কাছে যাব, প্রয়োজনে তার আমি হাত দুটো ধরে অনুরোধ করে বলবো। কি বলবে দাদা? আমার ভাইকে তুমি গ্রহণ করো, তাই না দাদা? আমি তাই বলবো রে ভাই, আমি তাই বলবো, আরো বলবো। আমার ভাই নিজেকে রিক্ত নিঃস্ব করে শেষ করতে আসছে, তাকে তুমি বাঁচাও চেতনা, তাকে তুমি বাঁচাও। তোমার চন্দন মরলো কি বাঁচলো তার কি আসে যায় দাদা? চন্দন সে তো একটা বড় লোক হওয়ার নেশায় বড় শিল্পীকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আকাশ জোড়া খ্যাতি সম্পন্ন হতে চেয়েছিল। চন্দন কি আবল তাবল করছিস ভাই? পারেনি, তাই তো আমার জীবনটা ব্যর্থতার আকাশে ডুবে গেছে দাদা। আমি তো ভালো মানুষ হতে চেয়েছিলাম দাদা, আমি একজন সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলাম, কিন্তু আমার এই ভাগ্যটা শূন্য শূন্য হয়ে গেল দাদা, শূন্য শূন্য। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तड़प আমি কথা দিচ্ছি রে ভাই, তোকে আমি চেতনাকে তোর জীবনে ফিরিয়ে দেব। প্রয়োজন হলে চেতনা হাত। বর্দা, আমি ফিরে এসেছি বর্দা, আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। দাদা কেন এসেছিস, কেন এসেছিস? এই কলঙ্কিত মুখটা না দেখে তুই মরতে পারিস না? মরতেই তো আমি গিয়েছিলাম দাদা, মরতেই তো আমি গিয়েছিলাম, কিন্তু ভদ্রতার মুখোশধারী ওই উজ্জ্বলের মিথ্যে প্রেমে পা দিয়ে আমি যে ফেসে গিয়েছিলাম, তাই তো ও আমাকে মিথ্যে কথা বলে কলকাতায় নিয়ে গিয়ে এক দুষ্কৃতীর কাছে আমাকে বিক্রি করে দেয়। তাই তো সেখানে গিয়ে ভাবলাম আমি কোথায় যাব, কার কাছে যাব, আমার সব পথ বন্ধ হয়ে গেছে। তাই তো আমি মরার জন্য আমি প্রস্তুত নিয়ে নিয়েছিলাম, কিন্তু একজন ভদ্রলোক এসে আমাকে কোনো রকম বাঁচিয়ে দিয়েছে। তাই তো আমি সেখান থেকে পালিয়ে এসেছি দাদা। তুমি আমাকে তোমার কাছে টেনে নাও দাদা, আমি বাঁচতে চাই দাদা, আমি বাঁচতে চাই। ওকে আমি বাঁচিয়েছি। কেবলা তুমি? হ্যাঁ দাদা, এবার যদি আপনি অনুমতি দেন তাহলে চামেলির দায়িত্ব আমি নেব। কেবলা কি মাথা খারাপ হয়ে গেছে? শোন, দেশে কি আর মেয়ে নেই যে এই কলঙ্কিনীকে তুই বিয়ে করবি?
কিসে কলঙ্কিনী বাবা? কি করেছে ও? কি করেছে তুই জানিস না? সবাই তো জানে একটা নোংরা ছেলের সঙ্গে মেলামেশি করে ও ঘর ছেড়ে পালিয়ে গেছিল। থাক থাক চিদাম কাকা থাক, এভাবে আপনি কাটার ঘায়ে নুনোর ছিটে দেবেন না চিদাম কাকা। নিশ্চয়ই দেব। একটা অন্যের এঁঠো মেয়েকে আমি আমার ছেলেকে বিয়ে করাবো না। কিন্তু এই মেয়েটা তো একটু প্রাণ খুলে হাসবে বাবা। ক্যাফলা চামেলি তো কোনো দোষ করেনি, কেন অন্যের দোষ একা মাথায় তুলে কাঁদবি? আর সবাই যদি ওকে কলঙ্কিনী দুষ্টা মেয়ে বলে মুখ ফিরিয়ে নেয়, তাহলে ওরা কেমন করে বাঁচবে বাবা? বাবা, আমার পাঠা তো মানুষ হয়ে গেছে দেখছি। দোহাই দোহাই ছিদাম কাকা দোহাই, একদিন তোমার ছেলেকে মানুষ করার দায়িত্ব আমরা নিতে পারিনি বলেই সেই ছেলে আজ আমার বোনের দায়িত্ব নিয়েছে। দাদা, এই মহৎ কাজে তুমি আর বাধা দিও না ছিদাম কাকা। আমি আলবাদ দেব। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি ছিদাম কাকা, আমাকে আমার বোনের দায়িত্ব থেকে মুক্তি দাও। আমাকে আর কয়েকটা মাস সময় দিই, তোমার টাকা। দূর বোকা, আরে টাকা কি চাইছে? আমি তো আবার বৌমাকে চাইতে এসেছি রে। ছিদাম কাকা, বাবা, ছিদাম কাকা, আমি জানি রে মা, আমার বোকা পাঠাটা থুড়ি ছেলেটা কোনোভাবেই তো যোগ্য হতে পারে না। তোর শুধু এই জীবনে দুর্ঘটনা ঘটেছে বলেই আমার ছেলেটার কপাল খুলেছে। এই জন্যই বুঝি সবাই বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বাবা, আয়না রে হতভাগা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ওইদিকে আয়, আমার মায়ের সামনে তোকে কেমন মানাই দেখি। দাঁড়াও দাঁড়াও ছিদাম কাকা দাঁড়াও। তুমি যে মহৎ উদ্দেশ্য করেছো, তাই আমার বোনকে আমি তোমার ছেলের হাতে তুলে দিলাম। নিশ্চয়ই দেবো। কোথায় গেল সবাই? এ তোরা শাঁখ বাজা, উলু দে, উলু দে। তোরা শাঁখ বাজা, উলু দে। আমি এসেছি, এই নাও, মালা নাও। ভাই, এই নে কেবলা, এই নে কেবলা, এই নে বোন, এই নে রে বোন। তোরা শাঁখ বাজা, তোরা শাঁখ বাজা দে উলু দে, আজ তো নারবি দলে দলে আই মেরা বরণ ডালানি, দলে দলে আই মেরা বরণ ডালানি। শাঁখ বাজা, তোরা শাঁখ বাজা দে উলু দে, আজ তো নারবি দলে দলে আই মেরা বরণ ডালানি, দলে দলে আই মেরা বরণ ডালানি, দলে দলে আয় মেরা বরণ ডালানি। চলে যা চলে যা, মধুমতি যাই চলে যা, মধুমতি যাই চলে যা, মধুমতি যাই চলে যা, মধুমতি যাই চলে যা। কবির তুলিতে আঁকা পূর্ণ মমতা মাখা, আপনার মনে বহিহা, মধুমতি যাই চলে যায়, মধুমতি যাই চলে যা, চলে যা।
ফেলবো। সারা ষড়যন্ত্রের জাল বিছানোর চেষ্টা করছে, এই টাইগারকে বাস দেওয়ার চেষ্টা করছে। তারা কি সব করে সারা টুকরা টুকরা করে কেটে ডাল কুত্তার মুখে ফেলে দেবো। প্লিজ, আপনি এভাবে উত্তেজিত হইবে না। উত্তেজিত হলে আপনার সেই ভয়ঙ্কর রোগটা। আমি জানি দিলরুবা, ওই আতঙ্কর উত্তেজনাই আমার একমাত্র মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু আমি দেখছি আজকাল সারা কেউ আমার মধ্যে ফাঁস দেওয়ার চেষ্টা করছে। আপনার রাস্তাটাই ঢুকে আপনার পেছনে ছেলা বাস দিতে চাইছে। আমি যদি বলি আমার সন্দেহের তীরটাই দিলরুবা, দিলরুবার একমাত্র শাস্তি হবে মৃত্যু। রিল্যাক্স ইয়ং ম্যান, রিল্যাক্স। এই টাইগার সুরক্ষায় তুমি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আছো, এর জন্য আমি ভীষণ খুশি হয়েছি। তবুও তো আমি কলঙ্কিনী। কারণ আপনার যদি কেউ দোষ করে থাকে তার দায় যে আমার ওপরে পড়ে। কারণ আমি যতই আপনাকে আপনার মনের মতো হওয়ার চেষ্টা করি না কেন, কারণ অনুরাধা বোস থেকে আমি দিলরুবা হয়ে আপনার কাজে যতই আমি নিজেকে নিযুক্ত করতে চাই না কেন, তবু যে কেউ কোনো ভুল করলে তার কলঙ্কের ভার যে আমার মাথায় এসে পড়ে স্যার। তাই বলছি আসুন, আমাকে মেরে ফেলে আপনার সন্দেহের তালিকার দাগটা আপনি মুছে নিন, তুলে নিন, একবার গুলি করে মারুন। দিলরুবার সন্দেহ শুধু তোমাকে নয় স্যার, সন্দেহ শালা আমি আমার নিজের ছায়াটাকে ধরছি। স্যার, ওই কালিয়া ওসমান সবাইকে আমি সন্দেহ করি। সন্দেহ করলে কি হবে? আজকাল আমি তোমার দুজনের উপরে বিশেষ ভরসা রাখি। তাই আমি তোমাদেরকে 24 ঘন্টা সময় দিলাম, আর সেই সঙ্গে আমি 24 ঘন্টা সময় নিয়ে গেলাম আমি একটা আমার জীবনের গুরুত্বপূর্ণ কাজ করার জন্য। গুরুত্বপূর্ণ কাজ? কিন্তু এর জন্য 24 ঘন্টা কেন স্যার? কারণ যার জন্য একটা তরতাজা যুবককে একটা আমার মতো টাইগার বাধ্য হয়েছিল, যার জন্য একটা মাতৃর হারানোর অতলান্তিক বেদনাকে সঙ্গী করতে হয়েছিল। তাকে নিজের হাতে শাস্তি না দিলে আমার যে টাইগার সাজাটাই ব্যর্থ হয়ে যাবে দিলরুবা। কিন্তু স্যার, এই কাজটা করার জন্য তো দুদিন আগে বা দুদিন পরেই তো করতে পারতাম। কিন্তু সেদিন আমি এই দোষীটাকে আমি খুঁজে পাইনি। আজকে আমি শেষ দোষীটাকে খুঁজে পেয়েছি, তাই তো পুলিশ আমি আমার অ্যাকশনটাকে শেষ করে দিতে চাই। শেষ। এই 24 ঘন্টার পর জানতে হবে কে ওই টাইগার, কিসের জন্য যাচ্ছে। এই 24 ঘন্টার জন্য ওই টাইগারের আসল রহস্যটা কি তা আমাকে উদ্ঘাটন করতে হবে। চলো, আমি তোমাকে বলছি, আমার সাহায্যে তুমি যে সিআইডি চাকরি পেয়েছো এই কথাটা যেন কেউ না শুনতে পারে, কারণ দেওয়ালেরও কান আছে। এই কথাটা জানাজানি হয়ে গেলে তোমার আমার দুজনের বিপদ। আমরা যাই ওই টাইগারের সন্ধানে। প্রতিশোধ নেব শয়তান পতিত পাবন পাগড়াসির আমি চরম প্রতিশোধ নেব। ওগো, তুমি কি আমার মানুষ খুন করবে নাকি? আমি তাই করব। না গো না, মানুষ খুন করা যে মহাপাপ, আর সেই মহাপাপের শাস্তি ভীষণ ভয়ঙ্কর। মহাপাপ না করে আমি তো কম সাজা পাইনি গঙ্গা। 12টা বছর ধরে ভিখারির মতো আমি রাস্তায় ঘুরে বেরিয়েছি,
কোনো ডাস্টবিন বা রাস্তার ফুটপাতের খাবার খেয়ে আমি মানুষ হয়েছি, জানোয়ারের মতো আমি মানুষ হয়েছি। সব ওই শয়তান পতিত পাবন পাকরাশির জন্য ওকে আমি ছাড়বো না গঙ্গা, ওকে আমি চরম শাস্তি দেব। কিন্তু কিভাবে শাস্তি দেবে? ও যে এখানকার এমএলএ, ওর হাতে এখন অনেক ক্ষমতা। আমি পুলিশকে সব খবর জানিয়ে এসেছি। ওই শয়তান পতিত পাবন পাকরাশি ও তার নিজের স্ত্রীকে খুন করেছে, আমাকেও খুন করতে চেয়েছিল। শয়তানকে আমি কোনো মতেই ছাড়বো না। তুমি আমি দেখছি আমারই সংসার সিন্ধুকে বিষাক্ত নাগের বাসা বেঁধে বসে আছে। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? যদি আনো গরে সতী মাতার ঘরে, নদী আনো গরে সতী মাতার ঘরে, উদয় হলো নেমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সতী মাতার ঘরে, উদয় হলো নেমাই চাঁদ। কে আনিল রে নদিয়া নগর। তোমার লজ্জা করেনি নিজের স্ত্রীকে খুন করে পরের স্ত্রীকে নিয়ে ফুর্তি করতে? আরে শালা, কিসের লজ্জা রে? আর পরের মেয়েগুলো ফুর্তি করতে কেন? ও তো নিজের স্বইচ্ছায় আমার কাছে এসেছে। আর ফুর্তি বলছিস? আমি একাই ফুর্তি করেছি শালা, ও কি ফুর্তি করেনি? হ্যাঁ, যেটা করেছি সেটা প্রাণ বাঁচানোর তাগিদে বাধ্য হয়ে করেছি, এবং আজকের দিনটার জন্য অপেক্ষা করে গেছি যে একদিন আমি জানতাম একদিন আমার স্বামী ফিরে আসবে, আর আমার স্বামী ফিরে এসে তোমাকে শাস্তি দেবে পতিত পাবন পাকরাশি। পাগলি রে, এই যুগের কেউ কারণ নয়। এতদিন আমি তোর ভগবান হয়েছিলাম রে শালি, এবার আমি তোর জমদূত হয়ে তোর এই শালার শালি দুটোকেই আমি খুন করে ফেলবো। খবরদার বলছি। আরে শালাকে তার আগেই আমি তোকে মায়ের ভোগে পাঠিয়ে দিলাম। আমাকে বাঁচতে দিলি না শালা। তুমি কি করলে? তুমি কি করলে? ওকে তুমি মেরে ফেললে। কে তুমি? মনে করু না, আমি একজন অভাগী মায়ের সন্তান। মনে করু না, আমি মাতৃ স্নেহ বঞ্চিত একটা ছোট্ট শিশু। আমি টাইগার। মনে করু না, নিষ্ঠুর বাবার অত্যাচারিত একটা যুবক আমি। তাই নিজের সুরক্ষায় আজ টাইগার তার পরিচয় গোপন করে গেল। মা টাইগার গোপন করে।
টাইগার। ভুল করেছি, আমি মহা ভুল করেছি। আমার জীবন থেকে ওই চন্দনটাকে সরিয়ে দিয়ে আমি মহা ভুল করেছি। কারণ সেদিন পাগলুটাকে সাড়া না দিলে পাগলু যে নিজেকে শেষ করে দিত। তাই তো আমার মনে হচ্ছে আমি ভুল করেছি না ঠিক করেছি। আমি ঠিক করেছি না ভুল করেছি। তোর বিবেক বলবে তুই ভুল করেছিস, কিন্তু তোর চেতনা বলবে ঠিক। কিন্তু তুমি কি বলবে বাবা? আমি বলছি বাবা, নিজের সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে বাবা, এবার তুই পাগলুকে বিয়ে করার জন্য প্রস্তুত হ মা। বাবা, পাগলুই হোক তোর জীবনের নতুন সাথী। বাবা কি বলছো তুমি? কি হ্যাঁ রে বলছো তুমি বাবা? আমি পাগলুকে আমি স্বামী বলে মেনে নেব। তোমার নতুন জীবন মধুময় হোক চেতনা। এই এই ফুলের মতো সুন্দর হয়ে ফুটে উঠুক তোমার জীবনের সুখ স্বপ্ন। তুমি এসেছো, তুমি আসতে আমি চাইনি চেতনা, আমি আসতে চাইনি, কিন্তু ওই পাগলুটা না এমন করে বললো না, আমি না এলে ওরা কি তোমার গলায় বড়মাল্য তুলে দেবে না? খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তুমি না এলে আমি এত বড় কার্যটা কিভাবে সম্পাদন করব বলতে পারো? তাই বলছি বাবা, মনের মধ্যে যা দ্বিধা দ্বন্দ্ব আছে সব ভুলে গিয়ে তুমি আমার এই কাজটা উদ্ধার করে দাও। আরে আপনি কিছু ভাববেন না মাস্টারমশাই, আমার মতো বেকার যুবকের মান সম্মান বলতে কিছুই নেই। আর আমার চেতনার আমার বড্ড অভাব মাস্টারমশাই, বড্ড অভাব। কিন্তু পাগলু এখনো আসছে না কেন? হ্যাঁ তাই তো পাগলু আসছে না কেন? আমি এতে গেতি পাগলু বন্ধু, তুমি এতে গেছো ভালো করে। তুমি না এলে আমি বিয়েই করতাম না। তাহলে আর দেরি কেন পাগলু? এবার বিয়ের কাজটা সেরে ফেলো, লগ্ন তো পড়ে এলো। হ্যাঁ, লগ্ন তো পড়ে এলো। বেনি মাধব সিলের পঞ্চকাংশে লগ্ন পড়ে এলো। কি করতে না দাঁড়িয়েছে কেন? একটু বন্ধু, আমার চেতনাকে এনে দাও, আমি বিয়ে করব। এই আমি দিচ্ছি। চলো চলো চেতনা চলো। পাগলু, স্মাগলার মিস্টার টাইগার। কি দাদা, দাদা তুই? বিবেক, হ্যাঁ রে বোন, হ্যাঁ বাবা, আমি আজ সমাজ বিরোধী নই বাবা, আমি আজ সিআইডি অফিসার বিবেক চৌধুরী। তুই সত্যি কথা বলছিস তো বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ। তুই কি করতে চলেছিস রে হতভাগী? এই মুক্তোর মালাকে জুতোর মালা ভেবে এই বিষাক্ত সাপটাকে বড় মাল্য ভেবে গলায় তুলে নিচ্ছিস রে বোন। দাদা না, মানে আমি এসব তোমরা কি বলছ গো? হ্যাঁ, কি বলছ? চেতনা লগ্ন যে বয়ে গেল, দাঁড়িয়ে আছো কেন? আমরা বিয়ে করি। না, এ হয় না। একটা খরিস বাংলার কোনোদিনই আমাকে আমার বোনকে বিয়ে করতে পারে না। কে বলে আমি খুনি? সত্যি কি মিথ্যে সেটা থানায় গেলে প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মিস্টার টাইগার, দিনের পর দিন তুমি নারী পাচার করেছো, স্মাগলিং করেছো, বহুত নারী সর্বনাশ করেছো, বহুত মানুষকে তুমি খুন করেছো। তাই তোমার বাঁচার আর ক্ষমতা নেই। চলো চলো, তোমাকে থানায় নিয়ে গিয়ে একা পুড়িয়ে দেবো। চলো। না 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 না, আমি টাইগার বললে চেতনা বললে টাইগার। না 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 টাইগার টাইগার।
কাছে মরে গেল। হ্যাঁ মরবে, কারণ প্রচন্ড প্রচন্ড উত্তেজনা আর আকর্ষণে ওর সেই ভয়ঙ্কর রোগটা ওর শরীরের মধ্যে বাসা বেঁধেছে। তাই তো প্রত্যেকটা সময় ও সঙ্গে করে নিয়ে আসতো একটা বিষাক্ত ভালো একটা মাদক দ্রব্যের ইঞ্জেকশন। সেই ইঞ্জেকশনটা আজ ওর পকেটে ছিল না বলে তাই তো প্রচন্ড উত্তেজনায় আকর্ষণে ওর সেই রোগটা তাড়া দিয়েছিল, আর সেই কারণে ওর মৃত্যু হয়েছে। দাদা এবার আমার কি হবে রে দাদা? আমি যে লগ্ন ভ্রষ্ট হয়ে গেলাম। না লগ্ন ভ্রষ্ট হবি কেন রে মা? লগ্ন ভ্রষ্ট হবি কেন? ঈশ্বর বড়ই মঙ্গলময়, উনি যখন যা করেন মঙ্গলের জন্যই করেন। আর এমন ঘটনা ঘটবে জেনেই ঈশ্বর বুঝি আগে থেকেই চন্দনকে আমার এখানে পৌঁছে দিন। মাস্টারমশাই, চন্দন বাবা, তুমি আমাদের ক্ষমা করো। এই বিশেষ পরিস্থিতিতে আমার চেতনাকে লগ্নভ্রষ্টার হাত থেকে বাঁচাতে ওকে তুমি গ্রহণ করো। জানো, আমি না জেনে শুনে একটা বিষাক্ত নাগকে আমার সংসারে আশ্রয় দিয়েছিলাম। ছোবল মরার আগেই আমি তা বুঝতে পেরে গেছি, নইলে হয়তো আমাকে একদিন অনুশোচনার আগুনে পুড়ে বলতে একদিন হতো, জীবন খাতার হিসেব মেলে না, যোগ হয়ে গেছে ভাগ, শান্তির সংসারে ছবল মেরেছে সংসার সিন্ধুকে বিষ